তো সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে 10-এ 10 আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। 21-এ তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে। কলকাতা জুড়ে জায়ান্ট স্ক্রিনের ছড়াছড়ি। বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমর বাঁধছে ভিন রাজ্য। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। বিজেপিকে খাওয়াবো, একটা সিটও বাংলা থেকে নিতে দেবো না। 21শে বড় জয় তৃণমূলের। 21শে জুলাই পালনও এবার বড় করি, তবে পুরোটাই ভার্চুয়ালি। কোভিড যাতে বাড়তে না পারে সেই জন্য আমরা ভার্চুয়ালি করবো বেলা 2টের সময়। কলকাতা জুড়ে জায়ান্ট স্ক্রিনের ছড়াছড়ি। জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতার ভাষণ। শ্যামবাজার, গিরিশ পার্ক, লেকটাউন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা সহ একাধিক জায়গায় জায়ান্ট স্ক্রিন থাকবে। সূত্রের খবর, কালীঘাট থেকে দুপুর 2টোয় বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রথম সারির নেতারা। বেলা 12টায় ধর্মতলায় তৃণমূলের শীর্ষ নেতারা শহীদ স্মরণ করবেন। এবারও কলকাতা শহরের গুরুত্বপূর্ণ যে একাধিক জায়গাগুলি রয়েছে সেখানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর ব্যবস্থা থাকছে। যেমন কলকাতার একাধিক জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে মঞ্চ তৈরির কাজ চলছে, যেখানে জায়ান্ট স্ক্রিন বসানো হবে। জেলাতেও 21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে। প্রতি বিধানসভা কেন্দ্রে একটি জায়গায় মূল মঞ্চ তৈরি হচ্ছে। সেখানে বিধায়ক, কাউন্সিলর সহ জেলার নেতারা থাকবেন। মূল মঞ্চে জায়ান্ট স্ক্রিন লাগানো থাকবে। বাংলার গণ্ডি পেরিয়ে 21শে জুলাই এবার মোদি যোগীর গড়েও ভিন রাজ্যেও কোমর বাঁধছে তৃণমূল। এবার একেবারে মোদির রাজ্যে মমতার 21শে জুলাই। গুজরাতে 32 জেলায় জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতার ভাষণ। দিল্লি মোদির দুয়ারেও মমতার 21শে জুলাই। দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে হবে তৃণমূলের শহীদ দিবস। দুপুর 2টোয় জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতার ভাষণ। আমন্ত্রণ করা হয়েছে বিজেপি বিরোধী নেতাদের। এবারে আমাদের দলের সিদ্ধান্ত সারা ভারতবর্ষব্যাপী এটাকে উদযাপন করা। যোগের রাজ্য উত্তরপ্রদেশেও এবার তৃণমূলের 21শে জুলাই। লখনৌ, মির্জাপুর, বারাণসী, আজমগড়, বরেলিতে জায়ান্ট স্ক্রিন। তৃণমূলের অফিসে শোনানো হবে মমতার ভাষণ। ত্রিপুরার আগরতলায় হবে সাইকেল র্যালি। জায়ান্ট স্ক্রিনেও শোনানো হবে তৃণমূল নেত্রীর ভাষণ। এছাড়াও অসমের গুয়াহাটি, শিলচরেও এবার তৃণমূল 21শে জুলাই পালন করবে। আসলে তৃণমূল কংগ্রেস 2024-এর আগে গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধিতায় প্রধান ভূমিকা পালন করতে চাইছে, আর সেই কারণেই 21শে জুলাইকে বাছাই করা হয়েছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান সেটা বোঝানোর জন্য। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। পেগাসাস বিতর্কে আজ জাতীয় রাজনীতি উত্তাল ছিল। মোদী সরকারের নির্দেশেই কি ফোনে নজরদারি চালানো হয়? বিরোধীদের অভিযোগ মানছে না কেন্দ্রের সরকার। ফোনে কথা, হোয়াটসঅ্যাপ চ্যাট, পেগাসাসের নজর থাকলে কোনো কিছুই আর ব্যক্তিগত নয়, অজান্তেই হ্যাক হয়ে যাবে ফোন। এদেশেও 300 গুরুত্বপূর্ণ নাগরিকের ফোনে আড়ি পাতার অভিযোগ। নিউজ পোর্টাল দ্য ওয়ারের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। পেগাসাসের নজরে মোদী সরকারের 2 মন্ত্রী, 3 বিরোধী নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি, 40 সাংবাদিক, সাংবিধানিক পদে থাকা এক ব্যক্তি। এর বাইরে সমাজকর্মী, সরকারি আমলা, আইনজীবী, নিরাপত্তা সংস্থার কর্তা। লম্বা তালিকা সামনে এনেছে দ্য ওয়ার পোর্টাল। পেগাসাস প্রজেক্ট নামে ওই রিপোর্টে দাবি করা হয়েছে এদের সবার ফোনে আড়ি পাতা হয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে 300-র বেশি ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে। ইসরায়েলি সংস্থা এনএসওর তৈরি স্পাইওয়্যার পেগাসাসের সাহায্যে আড়ি পাতা হয় বলে অভিযোগ। এনএসও আগে দাবি করে তারা শুধু বিভিন্ন দেশের সরকারকেই স্পাইওয়্যার বিক্রি করেছে। এনএসও যে দেশগুলিকে বেচে তাদের তথ্য ভান্ডার থেকেই প্রায় 50,000 ফোন নাম্বার ফাঁস হয় বলে অভিযোগ। ফরাসি সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য হাতে পায়। 16টি সংবাদ মাধ্যম পেগাসাস প্রজেক্ট নামে তদন্ত শুরু করে। 37টি ফোনে পেগাসাস স্পাইওয়্যারের প্রমাণ মেলে বলে দাবি। এর মধ্যে 10টি নম্বর ভারতের। তালিকায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের নামও।
তাহলে কি মোদী সরকারের অনুমতিতেই হয়েছে সবটা, প্রশ্ন তুলছে বিরোধীরা। রিপোর্ট সামনে আসার পর নিজেরই পুরনো টুইট ট্যাগ করে রাহুল গান্ধীর খোঁচা। আমি ভাবি আজকাল আপনারা কি পড়েন, আমরা জানি উনি কি পড়েন, আপনার ফোনে যা আছে সব। আড়িপাতার অভিযোগ অবশ্য মানছে না মোদী সরকার। তাদের দাবি, Those reports had no factual basis and were categorically denied by all parties, including in the Supreme Court, beyond dispute that the data has nothing to do with surveillance or with NSO, so there can be no factual basis that a use of the data somehow equates to surveillance. Publisher of the report states that it cannot say if the numbers in the published list were under surveillance. ফাঁস হওয়া রিপোর্ট অস্বীকার করেছে ইসরায়েলি সংস্থা এনএসও। তাদের দাবি, মিথ্যে অভিযোগ করা হচ্ছে, তথ্য প্রমাণ নেই, মন গড়া অভিযোগ। আইনি পদক্ষেপের চিন্তা ভাবনা করা হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার, সেই অধিকার কতটা সুরক্ষিত, রাষ্ট্রের নজরদারি বা কতটা চলতে পারে, এ নিয়ে চলছে দেশ জুড়ে বিতর্ক। নিউজ 18 বাংলা। 21-এর ফলন রেখে মেখলিগঞ্জ এবং ডালখোলা বাদে উত্তরবঙ্গের বাকি সব পুরসভাতে বিজেপি এগিয়ে, আর এগিয়ে শিলিগুড়ি পুরসভাতে। আর সেই কারণেই কি সবার আগে পুরো ভোট করাতে এত মরিয়া পদ্ম শিবির? এ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। আমাদের এখানে পরিস্থিতি এখন অ্যাবসলিউটলি ঠিক আছে। আমরা রাজ্যসভার ইলেকশনের জন্য তৈরি, আমাদের অ্যাসেম্বলি অলরেডি চলেছে, বিধানসভার 7টা ইলেকশনের জন্য আমরা রেডি আছি। কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচন কোথাও 3 বছর, কোথাও 2 বছর, কোথাও 1 বছরের বেশি সময় ধরে স্থগিত করে রেখেছেন। তারাই আবার দিল্লি গিয়ে দ্রুত উপনির্বাচন করবার দাবি জানাচ্ছে। উপনির্বাচনের দাবিতে ইতিমধ্যে দিল্লিতে দরবার করেছে তৃণমূল। পাল্টা বিজেপির সুর চড়াচ্ছে পুরো ভোটের দাবিতে। কিন্তু কেন রাজ্যে পুরো ভোট করাতে কেন এত মরিয়া বিজেপি? পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপির এই দাবির সঙ্গে সরাসরি জড়িয়ে ভোটের অঙ্ক। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে রাজ্যে 22টি পুরসভা এগিয়ে বিজেপি। অনেকের মতে এই পুরসভাগুলির দখল পেতেই দ্রুত ভোট চাইছে বিজেপি। তবে পুরো ভোটের অঙ্ক শুধুমাত্র এইটুকুতেই সীমাবদ্ধ নয়, এর শিকড় উত্তরে। 21-এর ফলের নিরিখে যে পুরসভাগুলিতে বিজেপি এগিয়ে তার সবকটি উত্তরবঙ্গে। মেখলিগঞ্জ ও ডালখোলা ছাড়া উত্তরবঙ্গের বাকি 22টি পুরসভাতেই এগিয়ে বিজেপি। এর মধ্যে রয়েছে শিলিগুড়ি পুরসভাও। বিজেপি নেতৃত্ব মনে করে উত্তরবঙ্গের মানুষ এবারেও তাদের ভালোই সমর্থন জানিয়েছেন। পুরো নির্বাচনে সেই সমর্থন ধরে রাখা যাবে বলে বিশ্বাসী পদ্ম শিবির। বিজেপি মনে করে পুরসভাগুলি হাতে এলে আরও বেশি করে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সুর চড়ানো যাবে। একই সঙ্গে পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়ার পথও আরও মসৃণ হবে বলেও মনে করছেন অনেকে। যদিও বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি তারা বঙ্গভঙ্গের বিপক্ষে। বিপুল হাওয়া তুলেও 21-এর ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। পর্যবেক্ষকদের মতে এর জেরে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে পুরসভাগুলির ক্ষমতা পেলে তখন দলীয় সংগঠন বাড়তি অক্সিজেন পাবে। আমরা বিশ্বাস করি পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষ যদি অবাধ এবং শান্তিপূর্ণ অবস্থায় নির্বাচনে ভোটে যেতে পারে, তৃণমূল কংগ্রেস অধিকাংশ পুরসভা এবং কর্পোরেশনে হেরে যাবে। পুরো ভোটে কোনো ভোট ওদের আর নেই। সরকার তৈরি হবার পর ওদের যেটুকুনি বা ভোট ছিল সেটুকুনিও চলে গেছে। ওদের যারা সাপোর্ট করেছিল সেই সাপোর্টও আর ওদের থাকে না। মমতা ব্যানার্জি ছাড়া অন্য কারোর বেশি ভোট নেই। বিধানসভা ভোটের ময়দানে সংঘাত, এবার পুরো ভোট নিয়েও সংঘাত। পুরো ভোটকে সামনে রেখে স্থানীয় সংগঠনকে ছিটে ফোটা ক্ষমতার স্বাদ পাইয়ে দেওয়াই বিজেপির একমাত্র কৌশল। দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করছে বিজেপি। ক্যামেরায় সোমেন দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। সন্ধান চাই, পোস্টার নয়, এবার বিজেপি বিধায়কের নামে ব্যানার পড়ল। অভিযোগ, খড়গপুরে হিরণ চট্টোপাধ্যায়ের দেখাই পাওয়া যাচ্ছে না ভোটের পর থেকে। মানতে নারাজ বিজেপি বিধায়ক। বিধায়কের সন্ধান চাই, হিরণ চট্টোপাধ্যায়ের নামে ব্যানার। একদম সত্যি কথাই লিখেছে।
কিছুই করা যাচ্ছে না তো, ভোটের পর থেকে তো দেখাই যায় না। পশ্চিমবঙ্গ সরকার যেমন মিথ্যে বাণী বানিয়ে বলেন, সাধারণ মানুষ তারাও এই মিথ্যে বাণী বানিয়ে বলছেন, এবং সেই সাধারণ মানুষ ওই সরকারের লোক। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সন্ধান চেয়ে ব্যানার খড়গপুরে। লোকাল থানা মোড়, পুরাতন বাজার মোড় সহ শহরের একাধিক এলাকায় এমন ব্যানার পড়েছে। ব্যানারের নিচে লেখা, সৌজন্যে খড়গপুর শহরের সাধারণ মানুষ। ফিল্ডে দাঁড়িয়ে যে কাজ করা, সে ফিল্ডে দাঁড়িয়ে তো কাজ করতে পারছেন না। বলেছিল যে আমি এখানে অফিস করব, প্রতিদিন 24 ঘন্টা থাকবো, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, কোথায়? সাধারণ মানুষ ওই সরকারের লোক। যে মানুষগুলো আপনাদের চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে, আমার মোবাইলেতেও আমার কাছে অনেক ইন্টারভিউ আছে, আপনি সেগুলো দেখান আপনার চ্যানেলে। যারা বলছেন, একজন রিক্সা চালক তিনি পর্যন্ত এসে বলছেন যে যখনই যাই এমএলএ স্যারকে পাই। তার ইমিডিয়েট আমার মনে হয় তার এই বিধায়ক পদ থেকে সরে যাওয়া উচিত, কারণ যে জনগণের ভোটে তিনি আজকে বিধানসভায় গেছেন তাকে তিনি দাঁড়িয়ে আজকে দিনে বলছেন যে তারা মিথ্যে। কয়েকদিন আগে বিধায়কের সন্ধান চাই বলে পোস্টার পরে, এবার ব্যানার, যা ঘিরে তরজা তুঙ্গে। শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। সংসদে বাদল অধিবেশন, আর সেই অধিবেশনের প্রথম দিনই সাংসদের ঘরে বৃষ্টি। দিল্লিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। বছর দুয়েক আগে তৈরি ফ্ল্যাটের এমন অবস্থা কেন, প্রশ্ন তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন। বাদলের প্রথম দিনেই সাংসদের ঘরে বৃষ্টি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটের ছাদ ফুটো হয়ে জল থই থই। বিছানা ছেড়ে সোফায় বালতি নিয়ে বসে তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাষ্ট্রপতি ভবন সংলগ্ন নর্থ অ্যাভিনিউয়ে এরকম 36টি ফ্ল্যাট রয়েছে। মাত্র 2 বছর আগে আবাসন মন্ত্রকের অধীনস্থ জনকারিগরি বিভাগ এই ফ্ল্যাটগুলি তৈরি করে। সংসদের আবাসন বিষয়ক কমিটিরই সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2019 সালের লোকসভা ভোটের পরে ফ্ল্যাটগুলি তৈরি হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 বছরের মধ্যেই ফ্ল্যাট বেহাল। এ নিয়ে সিবিআই তদন্তের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণদা, এই যে পরিস্থিতি, শোবার ঘরে আপনি বসতে পারছেন, সোফায় এসে আশ্রয় নিয়েছেন, আজকে বাদল অধিবেশনের প্রথম দিন, কি বলবেন, মানে কেন পরিস্থিতি এটা হলো? এই তো বৃষ্টির জন্য হয়েছে। একটু বৃষ্টি হলেই ছাদ থেকে জল ভেঙে পড়ছে। এর আগেও হয়েছে, এর আগে 10-12 বার হয়েছে। বারবার কমপ্লেন করছি, কিচ্ছু লাভ হচ্ছে না। 2020-তে আমি অনারেবল স্পিকারকে চিঠি লিখেছি, আমি 8খানা-9খানা পয়েন্ট দিয়ে, যে কি কি ডিফেক্ট এখানে রয়েছে। এবার সেখানে আমি সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছিলাম। ওয়ার্থলেস সিপিডব্লিউডি অফিসার্স, ওয়ার্থলেস কন্ট্রাক্টর, কে টাকাটা খেলো যে এরকম একটা বাজে কনস্ট্রাকশন তৈরি হয়েছে? 2 বছরে একটা নতুন বিল্ডিং এই হাল। এবং এটা কিন্তু আমারটাই নয়, এর আগে সুদীপদারও হয়েছে, আরো অনেকে রয়েছে। আমি তো হাউস কমিটির মেম্বার। প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছে যে সাংসদদের আবাসনের, তার এই অবস্থা। রাজধানীর বুকে এই ঘটনায় স্তম্ভিত সকলেই। ভিডিও জার্নালিস্ট অঙ্কিত জৈনের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকায় প্রশ্ন তুললেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ঠিক কেন জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। দেখো, একটি অরিজিনাল সাইডের মামলা, যে মামলাটি চলছিল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে, এবং সেই মামলাটি চলার সময়তেই বর্তমান যে ইন্টারনেটের কানেক্টিভিটি সমস্যা, সেটাতে জেরবার হতে হয় বিচারপতি ভট্টাচার্যকে, এবং সেটা নিয়ে এই কানেক্টিভিটি সমস্যায় কার্যত সুবিচার ঠিকমতো হচ্ছে না, এই প্রশ্ন তুলে যিনি সেন্ট্রাল প্রজেক্ট কোঅর্ডিনেটর রয়েছেন কলকাতা হাইকোর্টের, এই পুরো বিষয়টি দেখভাল করেন, তাকে শোকজ করেন এবং তার রিপোর্ট চান, এবং সেই রিপোর্ট পেশে নির্দেশ দেওয়া হয়, এবং সেই মামলাটা আজকে শুনানির জন্য আসার কথা। কিন্তু বিচারপতি আজকে একটি নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের প্রেক্ষিতে তিনি বলছেন, তিনি বিস্মিত বা অবাক হয়ে গেছেন যে মামলাটি তার সিঙ্গেল বেঞ্চে হওয়ার শুনানির কথা, সেটি আজকে তাকে অন্ধকারে রেখে এই মামলাটি একটি ডিভিশন বেঞ্চে অ্যাসাইন করা হয়েছে। যদিও এই মামলাটি বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য এসেছিল, যেহেতু সমস্ত ফাইল সেই বেঞ্চে না থাকার কারণে সম্পূর্ণ হয়নি, আবার 15 দিন পর শুনানির জন্য আছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের প্রশ্ন, তার সিঙ্গেল বেঞ্চে যে মামলা রয়েছে, এই মামলা কিভাবে রাতারাতি তাকে অন্ধকারে রেখে একটি ডিভিশন বেঞ্চে অ্যাসাইন করলেন মাস্টার অব রোস্টার, অর্থাৎ প্রশাসনিক ক্ষমতার বলে
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাই এই বিষয়ে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং 10 পাতার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মধ্যে ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্টের এই যে প্রশাসনিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, তিনি আরো কয়েক কদম এগিয়ে তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের সুবিচার প্রদানের যে স্বচ্ছ ধারণা ভাবমূর্তি রয়েছে সেটা নিয়েই তিনি সন্দেহ তুলেছেন এবং সেখানে বলেছেন একটা গুরুতর একটা সব বিষয় নিয়ে সন্দেহ বাতাবরণ তৈরি হয়েছে এবং এই সন্দেহের বাতাবরণটা তিনি আইনজীবী, তার কো জাজ অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং একই সঙ্গে যারা লিটিগেন্ট তাদের কাছে তুলে ধরতে চান, তাই তিনি এই বিষয়টি রেখেছেন। এবং তিনি বলছেন যে মাস্টার অফ রোস্টার অর্থাৎ বিচার্য বিষয় ঠিক করার অধিকার অবশ্যই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, কিন্তু বিচার্য বিষয় ঠিক করা আর একটা মামলা সেটার বিচার বা পর্যবেক্ষণ দুটো বিষয় এক নয়, এই দুটোকে গুলিয়ে ফেলা হয়েছে। এবং তোমায় জানিয়ে রেখি আরো গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ তিনি রেখেছেন। তিনি বলেছেন যে নৈশভোজের টেবিলেই শুধু মোমবাতি প্রজ্বলন হয় না বা মোমবাতি জ্বলে না, মোমবাতি কোনো সময় প্রতিবাদের ভাষা স্বরূপও জ্বলে ওঠে। কাজে সব মিলিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য প্রচন্ড ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বা কলকাতা হাইকোর্টের প্রশাসনিক কিছু সিদ্ধান্তের উপরে এবং তার ইজলাস থেকে একটি অরিজিনাল সাইডের মামলা যেভাবে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে সেই সিদ্ধান্ত তিনি তার ক্ষোভের কথা চেপে রাখেননি। তাই 10 পাতার যে নির্দেশনামা তার ছত্রে ছত্রে তার বহিঃপ্রকাশ হয়েছে এবং তোমাকে যেটা বললাম সুবিচার প্রদানে একটা স্বচ্ছতার অভাব রয়েছে বলে তিনি নিজেও মনে করছেন খোদ বিচারপতি। তাই কলকাতা হাইকোর্টের এই এজলাস বদল নিয়ে এর আগেও আমরা দেখেছি একাধিকবার অভিযোগ উঠেছিল কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলা যাওয়া নিয়ে, এবার খোদ একজন বিচারপতি এই অভিযোগ করলেন। সব মিলিয়ে বিষয়টি কিন্তু খুব খারাপ উদাহরণ তৈরি করেছে কলকাতা হাইকোর্টের গরিমা, এমনটা বলছেন অধিকাংশ আইনজীবী। ধন্যবাদ।